দোষী কে, কারা, তার দাবিতে খুঁজে বার করতে হবে। তার জাস্টিস চাই, বিচার চাই। সেই বিচার চেয়ে পথে মানুষ। কিন্তু তারই পাশাপাশি প্রশ্ন উঠছে, যে ছবি আপনারা দেখলেন, দায় কার? 30 জন পুলিশ কর্মী আহত এই প্রতিবাদে আন্দোলনে। একজনের একটা চোখের দৃষ্টিশক্তি হারানোর মতো আশঙ্কা তৈরি হয়েছে, চিকিৎসকরা বলছে। কার দায়? গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান, সেই অভিযানে এখনো পর্যন্ত 30 জন পুলিশ কর্মী জখম হয়েছে। আইপিএস অফিসারের মাথা পেড়েছে। মঙ্গলবার নবান্ন অভিযান রুখতে গিয়ে এভাবেই জায়গায় জায়গায় রক্তাক্ত হলো পুলিশ। জ্বালিয়ে দেওয়া হলো পুলিশের বাইক। আরজিকরের ঘটনার প্রতিবাদ নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। মঙ্গলবার সেই নবান্ন অভিযানেই ধুন্ধুমা। মাথা পেড়েছে। এদিন কলেজ স্কোয়ার থেকে একটি মিছিল শুরু হয়ে পৌঁছয় হাওড়া ব্রিজ। প্রায় 2000 জনের মিছিল পৌঁছয় হাওড়া ব্রিজে। সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গেলেই বেঁধে যায় ধুন্ধুমার। কলেজ স্কোয়ার থেকে মূল মিছিল শুরু হয়। ওয়েলিংটন, ধর্মতলা, বাবুঘাট হয়ে পৌঁছয় প্রিন্সেপ ঘাট। এই মূল মিছিলে 1000 আন্দোলনকারী ছিলেন। মিছিলটি প্রিন্সেপ ঘাট এলাকায় পুলিশের বাধা পেতেই শুরু হয়ে যায় তুল কালাম। পুলিশকে লক্ষ্য করে পাথর, পুলিশের বাইকে আগুন, পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। রক্তাক্ত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। কাজ পড়ে রয়েছে, সেখানে কিন্তু ইটের টুকরো আমরা দেখতে পাচ্ছি। সেই গাড়িটা কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং এই গাড়িতেই দেবাশিস বাবু ছিলেন, যিনি অফিসার এখানকার সার্জেন্টের, তার চোখে আহত হয়েছে তিনি। মঙ্গলবার আক্রান্ত হন পুলিশের 30 কর্মী। আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলনের নামে একদল দুষ্কৃতীদের বেপরোয়া, বেলাগাম, বিশৃঙ্খল তাণ্ডব। অশান্তি করে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছিল যাতে এমন কিছু ঘটনা ঘটে যায় যে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়ে যায়, বা পুলিশকে এতটা প্ররোচনা দিয়ে দেয়া যায় যাতে পুলিশ এমন কিছু করে ফেলে যাতে আন্দোলনকারীদের সুবিধে হয়। পুলিশ সেই ফাঁদে পা দেয়নি। মঙ্গলবার হাওড়া ব্রিজে তুল কালাম হয়। সেই এলাকা থেকে পুলিশের তাড়া খেয়ে আন্দোলনকারীরা অনেকেই শিয়ালদার দিকে চলে যান। সেখানে এক পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করা হয়। পাল্টা পুলিশও লাঠিচার্জ করে। হাওড়া স্টেশন থেকে একটি মিছিল ফোর্টশোর রোড ধরে এগোতে থাকে নবান্নের দিকে। প্রায় 1.5 থেকে 2000 আন্দোলনকারী ছিলেন এই মিছিলে। আগে থেকেই হাওড়ার পুলিশ কমিশনারের বাংলোর কাছে ছিল ব্যারিকেড। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতে এখানেও পুলিশের অ্যাকশন। কোনা এক্সপ্রেসওয়ে ধরে নিব্রা থেকে সাঁতরাগাছি পৌঁছয় আরো একটি মিছিল। আমতা, উলুবেড়িয়ার প্রায় 500 জন ছিলেন এই মিছিলে। অনেকে আবার ট্রেনে সাঁতরাগাছি স্টেশনে নামেন, তারপর মিছিল করে এগোতে থাকেন নবান্নের দিকে। সাঁতরাগাছি ব্রিজের কাছে ব্যারিকেড করে তৈরি ছিল পুলিশ। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙতেই রণক্ষেত্রের চেহারা নেয় সাঁতরাগাছিও। নিউজ 18 বাংলা। এই 30 জনের মধ্যে একজন সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। প্রিন্সেপ ঘাটে ডিউটি ছিল তার। তো প্রিন্সেপ ঘাটে কাল তার চোখে একটা ইট মারা হয়, আর তাতে সার্জেন্টের আংশিক দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ প্রতিনিধি, সরাসরি একবার অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, দেবাশিস চক্রবর্তী সার্জেন্ট কেমন আছেন? চিকিৎসকরা কি বলছেন? তার চোখের অবস্থা কেমন?
অতনু, কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের সাইবার ক্রাইম বিভাগের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী গতকাল বিকেলবেলা তিনি আহত হন। তার গাড়ির ওপরে ইট পড়ে এবং সেই ইটের আঘাতে যে গাড়ির যে উইন্ডস্ক্রিন, সেই স্ক্রিনের কাঁচের টুকরো তার চোখের ভেতরে ঢুকে যায়। চোখ থেকে ঝরঝর করে রক্ত পড়তে শুরু করে। সেই অবস্থায় তাকে প্রথমে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পরিস্থিতি গুরুত্ব বুঝে দ্রুত তাকে নিউ টাউনের একটি বেসরকারি চোখের হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই সন্ধ্যের পরেই তার 4 ঘন্টার একটা মেজর অস্ত্রোপচার হয় এবং যেটা জানা যায় যে তার রেটিনা, বাঁ চোখের রেটিনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাঁ চোখের রেটিনায় সেখানে বেশ কিছু কাঁচের টুকরো ঢুকে যায় এবং এই 4 ঘন্টার যে মেজর অস্ত্রোপচার হওয়ার পর আজকে সকালবেলাও তাকে এক্স রে করা হয় এবং এক্স রে করার পর চিকিৎসকরা এটা জানিয়েছে যে তার চোখ আংশিকভাবে দৃষ্টিহীন এবং আগামী দিনে সম্পূর্ণ দৃষ্টিহীন হওয়ারও আশঙ্কা থেকে যাচ্ছে। ফলে বলাই যেতে পারে সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী তার চোখের অবস্থা অত্যন্তই খারাপ, বাঁ চোখটা প্রায় সম্পূর্ণ দৃষ্টিহীন হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। অতনু। সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী গতকালের ঘটনা প্রসঙ্গে আজ কেমন আছেন সে প্রসঙ্গে কি বলছেন শুনুন। গতকাল আমি 11 ফার্লং গেটে নবান্ন অভিযান কানেকশনে ডিউটিরত অবস্থায় ছিলাম। আমরা রেড রোড ধরে স্ট্যান্ড রোডের দিকে যাচ্ছিলাম। ইডেন গার্ডেনের কাছে একদল প্রোটেস্টার হঠাৎ করেই ইট ছুটতে থাকে। তো আমাদের গাড়িতে উইন্ডস্ক্রিন ফেটে যায়। ফেটে গিয়ে ফার্স্ট ইটটাই আমার চোখে এসে পড়ে। আমার চোখ থেকে অঝরে রক্ত ঝরতে থাকে। তারপরে আমাকে ওখান থেকে পিজি হসপিটাল এবং এখানে শঙ্কর নেত্রালয়ে নিয়ে আসা হয়। বর্তমানে এখানে চিকিৎসাধীন। বাঁ চোখে দেখতে পাচ্ছি না সেরকম, জানি না কতদূর কি দেখতে পাবো ভবিষ্যতে। আহত সার্জেন্টকে চিকিৎসার জন্য হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হবে। এলভি প্রসাদে সার্জেন্টকে পাঠানো হচ্ছে তার চিকিৎসার জন্য। রাজ্য সরকারই দায়িত্ব নিচ্ছে। কিন্তু এই ঘটনা ঘটলো কিভাবে? এই ঘটনার দায় কার? গতকাল যে ছবি আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় যেভাবে পুলিশ কর্মীকে মারধর করা হচ্ছে, তার দায় কার? এই অশান্তি, এই হামলার দায় কার? অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা আমার সঙ্গে রয়েছেন, অরিন্দম আচার্য রয়েছেন। অরিন্দম দার সঙ্গে একবার কথা বলবো। অরিন্দম বাবু, গতকালের যে ছবি, এই ছবি প্রতিবাদ, পথে নেমে প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে, কিন্তু এভাবে রক্ত ছড়ানোর অধিকার? পুলিশের কাজ যারা করছেন তারা ইউনিফর্ম পরেছেন আমাদের জন্য, আমাদের রক্ষা করার জন্য, সবাইকে রক্ষা করার জন্য। তাদের উপর এইভাবে হামলা, তাদেরও তো সংসার রয়েছে, এর দায় কে নেবে অরিন্দম বাবু? দেখুন, প্রথমে 2 দিন আগে প্রবাবলি অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল উত্তরবঙ্গ যে বক্তব্যটা বলেছে যে 25 জনকে ইন পারসেপশন অফ সিক্রেট ইনফরমেশন হাওড়া স্টেশন এবং বিভিন্ন জায়গা থেকে ধরা হয়েছে এবং তাদেরকে না ধরা পড়লে তাদের কাছে বোমটোম নাকি এরকম থাকার একটা সংবাদ ছিল। কিন্তু অতর্ব, আমি আপনাকে একটা খুব নিরপেক্ষভাবে বলছি, গতকালকে টিভি চ্যানেলেও কিন্তু আমি সব চ্যানেল এটা বলেছি যে দেখুন, পুলিশ ইউনিফর্ম পরে যারা ডিউটি করে তারা কিন্তু প্রশাসনের যে অর্ডারটা হয় সেটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে থাকে। দুটো কালকে ছিল, একটা হচ্ছে কি জাস্টিস ফর তিলোত্তমা, সেটাকে আমি সম্পূর্ণ সমর্থন করি। কিন্তু আরেকটা সংসদীয় গণতন্ত্রে, একটা গণতন্ত্র দেশ এবং ফেডারেল স্টেটে মুখ্যমন্ত্রীকে এভাবে গায়ের জোরে কিন্তু পদত্যাগ করানো যায় না। এটা কিন্তু সম্পূর্ণ অনৈতিক। এবং যেভাবে কালকে একটা দৃশ্য দেখে আমার এত কষ্ট হয়েছে, একজন পুলিশ অফিসার যখন পড়ে গেছিল, তাকে যেভাবে মার্সিলেসলি যেভাবে মেরেছে, সত্যি কিন্তু অন্য সময় হলে, আমি বলছি অন্য সময় যদি হতো, আপনি জানেন 23শে জুলাই 1993-তে 13 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল, গুলি করেছিল, মারাও গেছিল। কিন্তু এটা কিন্তু পুলিশ যে আত্মসংযমের পরিচয় দিয়েছে এবং আপনারা বলছেন 30 জন, সেটা আমার কাছে কিন্তু খবর আছে যে প্রায় 32 থেকে 35 জন পুলিশ কর্মী কিন্তু ইনজিওর্ড হয়েছে, তার মধ্যে 2 জনের অবস্থা খুব খারাপ এবং এটাকে আমি তীব্র প্রতিবাদ করি। এগুলো কিন্তু ঠিক নয় এবং এগুলো যারা করেছে তাদের পয়েন্ট আউট করে কিন্তু তাদের এগেইনস্টে অ্যাজ পার ল কিন্তু অ্যাকশন নেওয়া দরকার। ধন্যবাদ সৌম্যজিৎ রায়, আইনজীবী আমার সঙ্গে ফোনে রয়েছেন। অ্যাজ পার ল অ্যাকশন নেওয়া উচিত, আইনকে আরো কড়া হওয়া উচিত। সৌম্যজিৎ বাবু, দেখুন, প্রথমত হচ্ছে একটা জিনিস হচ্ছে আমাদের যে এক্সিস্টিং ল আছে, যেটা প্রিভিয়াসলি ছিল হচ্ছে 332, 333 হচ্ছে ভারতীয় দণ্ডবিধি, বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতার
121 ধারাটিকে সাবসেকশন 1 আর 2 তে করা হয়েছে, সেখানে সরকারি কর্মচারীকে তাহার কর্তব্য পালনে বাধা দান করিবার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত বা গুরুতর আঘাত করতে হলে সেই জায়গাতে হচ্ছে পানিশমেন্ট একদম ক্লিয়ার করে দিয়েছে, এবং সেখানে পানিশমেন্ট পরিষ্কার আছে, এটা সেশনস ট্রায়াল মামলা, এবং সেই ক্ষেত্রে হচ্ছে তাকে যদি ডিউটি থেকে ডেটার করা হয় সেটা নন বেলেবল কগনিজেবল 5 বছর আছে। এছাড়া হচ্ছে এটিতে যদি লাইফ থ্রেটনিং থাকে অবশ্যই হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার, যেটা আগে 307 ছিল, এখানে 109 এর 1 ধারাতে বলেই দিয়েছে, সেটাতে যদি তার চোট লাগে সেখানে যাবজ্জীবনের হচ্ছে বিধান আছে, আর পুরোটাই সেশনস ট্রায়াল কেস। এই বিষয়টা আছে। এবং একটা জিনিস আমরা লক্ষ্য করতে হবে যে পিসফুল প্রোটেস্ট আমরা বলতে পারি হচ্ছে ডেমোক্রেটিক রাইট মানুষের সমস্ত ঠিক আছে, বাট সেটা কখনোই হচ্ছে ভায়োলেন্সের দিকে যেতে পারে না। আপনারা খেয়াল করে দেখবেন 22শে অগস্ট 2024-এ অনারেবল সুপ্রিম কোর্ট যখন এই ম্যাটারটা শুনছিলেন তখন প্যারাগ্রাফ 9-এ সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল বলেন যে সেই ক্ষেত্রে হচ্ছে পরিষ্কার কথা বলেন যে কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গলের হয়ে যখন উনি বলছেন কথাটা, পিসফুল যা প্রোটেস্ট আছে সেই ক্ষেত্রে হচ্ছে পুলিশ তার রেগুলেটরি পাওয়ার এক্সারসাইজ করবে, কিন্তু সেই রেগুলেটরি পাওয়ার এক্সারসাইজ করার ক্ষেত্রে কোন রকম ভাবে হচ্ছে যদি কোন রকম পিসফুল প্রোটেস্টটাকে ডিস্টার্ব করা যাবে না। আচ্ছা, থ্যাংক ইউ সৌমিত বাবু, থ্যাংক ইউ। রঞ্জিত সুর রয়েছেন আমার সঙ্গে, মানবাধিকার কর্মী রঞ্জিত সুর। রঞ্জিত বাবু, মানুষের অধিকার নিয়ে আপনারা কথা বলেন, পুলিশ ডিউটি করতে গিয়ে সুস্থভাবে বাড়ি ফিরবে, ডিউটি করার পর সেটাও তার অধিকার, এই অধিকারের কথা কে বলবে? দেখুন, এটা ঠিকই পুলিশের মানবাধিকার আছে, থাকা উচিত। পুলিশ তার কর্মক্ষেত্রে সে উপযুক্ত নিরাপত্তা, উপযুক্ত সরঞ্জাম এবং উপযুক্ত সমস্ত সুযোগ সুবিধা পাবে, এটাই হচ্ছে খুব স্বাভাবিক, এবং এই অধিকারের দাবিতে সে সরকারের কাছে নিশ্চয়ই তার দাবি জানাবে। কিন্তু আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রে লাগাতার যে জিনিসটা দেখতে পাই যে পুলিশ মানেই হচ্ছে যে মারধরের একটা অস্ত্র, পুলিশ মানেই হচ্ছে মানুষকে পিটাবে, পুলিশ মানেই হচ্ছে অত্যাচার করবে। যে পুলিশ কালকে চোখ পেলেন, খুব দুঃখজনক, কারো চোখ চলে যাওয়া খুবই খারাপ, খুবই দুঃখজনক, বেদনাদায়ক ব্যাপার। কিন্তু যে প্রশ্ন আমার কাছে গুরুত্বপূর্ণ যে সেক্ষেত্রে উনি কি উপযুক্ত হেলমেট, উপযুক্ত গার্ড, উপযুক্ত যা যে কিছু সরঞ্জাম সেগুলোকে তিনি ব্যবহার করেননি? রঞ্জিত বাবু ধন্যবাদ। তবে আপনাকে একটু জানিয়ে রাখি, তিনি গাড়ির মধ্যে ছিলেন, তিনি যাচ্ছেন স্পটে, তাই হেলমেট পরার জায়গায় তিনি ছিলেন না, পরিস্থিতিতে ছিলেন না। তবে তার পাশাপাশি এই ছবিও আমরা দেখেছি রঞ্জিত বাবু, যে হেলমেট পরে রয়েছেন, তাকে বেধড়ক পেটানো হচ্ছে, সবাই মিলে মেরে হেলমেট ভেঙে হেলমেট ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, তারও অধিকার আছে সুস্থভাবে বাঁচার, চাকরির পরে দিনের শেষে ঘরে যাওয়ার। আমার সঙ্গে সাহিত্যিক বিনোদ ঘোষাল রয়েছেন। বিনোদবাবু, আপনি কিভাবে দেখছেন, একজন পুলিশ কর্মী, একজন নয় 30 জন পুলিশ কর্মী তারা আক্রান্ত হচ্ছেন, আন্দোলন প্রতিবাদের অধিকার আছে, নিজেকে বাঁচানোর, চাকরি করার সময় নিজে যাতে জখম না হন, নিজেকে বাঁচানোর অধিকারও তো রয়েছে, দিন শেষে বাড়ি ফেরার অধিকারও রয়েছে পুলিশ কর্মীর। দেখো অতনু, যে কোনো সভ্য দেশে মানুষের রক্তপাত হচ্ছে একটা বর্বরতা এবং অসভ্যতা, এটা হচ্ছে আমার প্রথম লাইন। যে কোনো মানুষের যে কোনো গণতান্ত্রিক একটি দেশে কেউ কারোর রক্তপাত করাতেই পারে না। এবার কথা হচ্ছে যে আমার ব্যক্তিগতভাবে 9ই আগস্টে যে ঘটনা ঘটেছে, সেখানে ব্যক্তিগতভাবে আমার পুলিশের যে ভূমিকা তা নিয়ে আমার কিছু ক্ষোভ থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় সেই ক্ষোভের প্রকাশ আমি কোনো পুলিশ কর্মীর রক্তপাত ঘটিয়ে করব। এটা অসভ্যতা, এটা বর্বরতা, এটা অসংসদীয় বলে আমার মনে হয়। আমি নিরপেক্ষভাবে বলছি যে গতকাল যে ঘটনা করা হয়েছে পুলিশ কর্মীদের ওপরে, যাদের শারীরিকভাবে আঘাত করে তাদের রক্তপাত ঘটানো হয়েছে, তারা তো আমাদের মতোই সাধারণ মানুষ। এইটা অত্যন্ত নক্কারজনক এবং আন্দোলনের অভিমুখ সম্পূর্ণ ভিন্ন দিকে চলে যাচ্ছে। তারা একটা সাধারণ নাগরিক যারা, তারা নিরপেক্ষভাবে অস্ত্র ছাড়া তারা আন্দোলন করতেই পারে, কিন্তু হাতে অস্ত্র নিয়ে ঢিল ছুঁড়ে লাঠি চার্জ করে কোনো পুলিশ কর্মীকে আঘাত করবার কোনো অধিকার কখনো কোনো সুসভ্য মানুষের, নাগরিকের, দায়িত্ববান কোনো নাগরিকের হতে পারে না। থ্যাংক ইউ বিনোদ বাবু, থ্যাংক ইউ। গতকালের ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান, রক্তাক্ত পুলিশ, তারপরেও সংযত থেকেছে পুলিশ।
পুলিশের কাজের প্রশংসায় মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে ছবিতে আমরা দেখেছি ডেড বডি নিতে এসেছিল কালকে, পুলিশ এতটাই সংযত ছিল, কারো মাথা ফাটিয়ে দিয়েছে, কারো চোখ কেড়ে নিয়েছে, কারো কান ফাটিয়ে দিয়েছে, কারো হাত পা ভেঙে দিয়েছে, তাও পুলিশকে আমি কালকের জন্য স্যালুট জানাই। ওরা সংযত থেকে নিজের রক্ত দিয়েছে, কিন্তু বিজেপি চক্রান্তের কাছে কোনো ডেড বডি তুলে দেয়নি, এটা মাথায় রাখবেন। গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের ঘটনায় গ্রেপ্তার এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক কনভেনার সায়ন লাহিড়ী। গ্রেপ্তার সায়ন লাহিড়ী। পুলিশের উপর হামলা, ভাঙচুর, আগুন, নবান্ন অভিযানে অশান্তি, আর এইসবের জন্য শতপ্রণোদিত মামলা। কলকাতা পুলিশের অশান্তির ষড়যন্ত্রের অভিযোগে ধৃত সায়ন। এবং আর একজন শুভঙ্কর হালদার, তার বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ। আর এ নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন শুভঙ্কর হালদার। শ্লীলতাহানি পশ্চিমবাংলার যারা শাসকের বিরুদ্ধে লড়াই করে প্রত্যেকের নামে আছে। আর যে দলের শিক্ষামন্ত্রী পার্থবাবু, তার 60 বছর বয়সে মোটা ভুড়ি চোখ। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে মঙ্গলবার নবান্ন অভিযান আরজি করের ঘটনার প্রতিবাদে। ইনি শুভঙ্কর হালদার, আরএসএস সদস্য এবং পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক। এই শুভঙ্করের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। সোমবার এ নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারান শুভঙ্কর। পশ্চিমবাংলার যারা শাসকের বিরুদ্ধে লড়াই করে প্রত্যেকের নামে আছে। আর যে দলের শিক্ষামন্ত্রী পার্থবাবু, তার 60 বছর বয়সে মোটা ভুড়ি নিয়ে যদি গার্লফ্রেন্ড রাখতে পারে, না বলতে হবে, যদি হবো 100 বার হবো। 31 বছরের শুভঙ্কর হালদার নদিয়ার নবদ্বীপের বাসিন্দা। তার বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ রয়েছে নবদ্বীপ থানায়। আমার নামে নবদ্বীপ থানায় 30 থেকে 32টা কেস রয়েছে। আমি বলে দিচ্ছি, কারণ পশ্চিমবাংলায় শাসকের বিরুদ্ধে লড়তে গেলে আপনাকে জেল কাটতে হবে। আমি 3 বার জেল কেটেছি। আমি স্কুল শিক্ষক, আমি ছাত্র সঙ্গে, আমি 3 বার জেল কেটেছি। আমাকে বাড়ি থেকে মারতে পুলিশ নিয়ে গেছে, জামা ছিঁড়ে দিয়েছে, সবকিছু করেছে। নিউজ 18 বাংলা। দুর্গাপুর সিটি সেন্টার ডিওয়াইএফআই এসএফআই এর মিছিল। তৃণমূলের বিরুদ্ধে সেই মিছিলে বোমাবাজির অভিযোগ, ব্যাপক ভাঙচুর গাড়িতে। তৃণমূল অভিযোগ উড়িয়ে দিচ্ছে, কিন্তু সেই সময় ঘটনাস্থলের ছবি দেখুন। এই মিছিল এসএফআই ডিওয়াইএফআই এর। ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা বিকেল 5টায়, অর্থাৎ কিছুক্ষণ আগে এই ছবি দুর্গাপুরে। ব্যাপক ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাইকে। কারা করলো ভাঙচুর? অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পণ, দেখো দুর্গাপুরের যে সিটি সেন্টার একেবারে শহরের প্রাণকেন্দ্র, সেখানে কিন্তু ব্যাপক উত্তেজনা, দফায় কিন্তু ইট বৃষ্টি এবং সেখানে বোমাবাজি। কারণ এই যে সিপিএম এর যেটি দলীয় কার্যালয়, সেখানেও কিন্তু বোমাবাজির অভিযোগ ওঠে এবং দেখা যায় বেশ কয়েকটি বাইক ভাঙচুর চালানো হয়। এবং সিপিএম এর যে ছাত্রযুব, তাদের একটি মিছিল ছিল, সেই মিছিলের উপর ব্যাপক হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এবং ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, একেবারেই অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে গোটা সিটি সেন্টার। এখনো পুলিশ মোতায়েন রয়েছে এবং দেখা যাচ্ছে যে দফায় বোমাবাজি এবং ইট বৃষ্টির জেরে কিন্তু গোটা সিটি সেন্টার জুড়ে স্তব্ধ হয়ে পড়ে। এবং দেখা যাচ্ছে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছাচ্ছে একদিকে, অন্যদিকে কিন্তু ছাত্র যুব সিপিএম এর তাদের মিছিলে যে হামলা, সেই হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বেশ কয়েকজন, এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন ইনজোর হয়, তাদের আহত হয়, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং যেটা বারবার যেটা অভিযোগ করছে যে এই যে সিপিএম এর যারা রয়েছেন, যে নেতৃবৃন্দ, তারা অভিযোগ করছেন যে তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করছে। ধন্যবাদ অর্পণ। উচ্চ
প্রাথমিকে 14,052 শূন্য পদে নিয়োগের ছাড়পত্র মিলল হাইকোর্টে। সেই খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ছাড়পত্র মিলল কলকাতা হাইকোর্টে, অর্থাৎ 14,052 শূন্য পদে নিয়োগের ছাড়পত্র মিলল উচ্চ প্রাথমিকে। এসএসসি উচ্চ প্রাথমিকে নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। 4 সপ্তাহের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করতে হবে। এর পরের 4 সপ্তাহে কাউন্সেলিং করে নিয়োগের নির্দেশ হাইকোর্টের। ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের বেঞ্চ থেকে 14,052 লোককে চাকরি দিতে বলল। এর মধ্যে 1,400 লোকের আগে রিজেক্ট হয়েছিল। সেই 1,400 লোককে যে গ্রাউন্ডে হয়েছিল তাদেরকে ইনক্লুড করে 14,052 জন লোককে চাকরি আজকে ক্লিয়ার করলো, মানে দিতে বললো। এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো আবার ফ্রেশ কাউন্সিলিং করতে হবে, সেটা বোর্ড যেখানে যেখানে যা ভাববে, কারণ রিকাস্ট করার জন্য দিয়েছে, সেই জন্য সেটা রিকাস্ট করে যেখানে যেখানে মনে করবে সেখানে সেখানে কাউন্সিলিং করতে হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14,339, যে ইন্টারভিউ সম্পন্ন হয়েছিল 14,052, 13,333 মেধা তালিকা প্রকাশ হয়েছিল। যারা বাদ ছিল তাদেরকে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে, তারপরে কাউন্সিলিং, তারপরে 4 সপ্তাহ পরে জয়নিং। যাদের কাউন্সিলিং করা হয়ে গেছে তাদেরটা হয়তো করতে হবে না, যাদের হয়নি তাদেরটাই করতে হবে। ওএমআরসির রিয়াসেস করে যে 1463 জনকে বাতিল করেছিল স্কুল সার্ভিস কমিশনের এই ডিসিশনটি, এই সিদ্ধান্তটি ভুল ছিল এবং সেই ভুলটিকে রেকটিফাই করে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে 1463 জনকে আফটার ইন্টারভিউ ওএমআরসি রিয়াসেস করে তাদের বাতিল করা হয়েছিল, মেরিট লিস্টের বাইরে রাখা হয়েছিল, তাদের মেরিট লিস্টে আবার ইনক্লুড করতে হবে। ইনক্লুড করে টোটাল 14,052 জনের তাদের প্রত্যেককে মেরিট লিস্টে রেখে তাদের প্রত্যেককে কাউন্সিলিং করাতে হবে। আজকে কলকাতা হাইকোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে যে প্যানেল যেটা বেরিয়েছিল সেটা নতুন করে রিকাস্ট করতে হবে। যে 1,400 লোককে বেআইনিভাবে বাদ দেওয়া হয়েছিল সে তাদেরকে ইনক্লুড করে নতুন করে একটি মেরিট লিস্ট তৈরি করতে হবে এবং তার কাউন্সিলিং করে টোটাল 4 সপ্তাহের মধ্যে রেকমেন্ডেশন দিতে হবে এবং তার 4 সপ্তাহের মধ্যে নিয়োগ করতে হবে। যদি সুপ্রিম কোর্টে না যাওয়া হয় তাহলে নতুন করে যে প্যানেল বার করতে হবে সেই প্যানেলের বেসিসে 8 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করে চাকরি দিতে হবে। এবং এরপরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স স্যান্ডেলে লিখলেন, আশা করা যায় দুর্গাপুজোর আগেই চাকরি প্রার্থীদের মুখে হাসি ফুটবে। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে বলে দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।